মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলো আমেরিকাকে অনুরোধ জানিয়ে আসছিল যেন তারা যেন ইরানকে আক্রমণ না করে, কারণ ইরানকে আক্রমণ করলে যে পাল্টা যে প্রতিরোধ গড়ে তুলবে ইরান, তাতে ওই সমস্ত দেশে থাকা যে আমেরিকার সামরিক স্থাপনা সহ বিভিন্ন স্ট্র্যাটেজিক জায়গায় ইরান আক্রমণ চালাতে পারে, এবং সেটাই কিন্তু আমরা দেখছি। এবং তাতে তাদের অর্থনৈতিক সংকট তৈরি হবে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, যে কারণে তারা অনুরোধ করেছিল ইরানকে, মানে আমেরিকাকে আক্রমণ না চালানোর জন্য। কিন্তু সেই অনুরোধ তো আমেরিকা রক্ষা করলো না। কিন্তু এখন যদি আমরা দেখি যে ইরান যে এই মুহুর্মুহু আক্রমণ চালাচ্ছে বিভিন্ন জায়গায়, আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় তেল উৎপাদন বন্ধ হয়ে যাচ্ছে। আপনি বলেছেন যে যে অভিজাত হোটেলগুলো পর্যন্ত আলোচনা হচ্ছে যে সিভিল নানা স্থাপনা আক্রমণ চালানো হচ্ছে। সৌদি আরবের একেবারে বড় তেল ক্ষেত্রে আক্রমণ চালানো হয়েছে, যদিও বলা হচ্ছে সেটা ইসরায়েল চালিয়েছে, ইরানের নামে সেটা চাপানোর চেষ্টা করছে। তো ওই সমস্ত দেশগুলোতে তো একটা সংকটের মধ্যেই পড়েছে। তো সেক্ষেত্রে মানে এটা যদি আরো বেশি চলতে থাকে, অন্তপক্ষে ইরানের এই ধরনের আক্রমণের সক্ষমতা কতদিন পর্যন্ত চলতে পারে বলে মনে করেন, বা এর মানে ফলাফল কি হতে পারে? ওই সমস্ত দেশগুলো কি পাল্টা আক্রমণ শুরু করবে ইরানের উপরে, নাকি তারা আমেরিকাকে চাপ দিবে যে এক ধরনের যুদ্ধবিরতির বা এক ধরনের সংকট নিরসনের জন্য? কোন দিকে যেতে পারে? আপনি যে বিষয়গুলো বলেন সবগুলো সম্ভাবনাই আছে, এখানে কোনো সম্ভাবনাকে আপনি নাকচ করতে পারবেন না, গ্রহণ করতে পারবেন না। এই জন্য যুদ্ধের পরিধির উপর নির্ভর, বিস্তৃতি এবং পরিধি। যুদ্ধের পরিধি যদি দীর্ঘ হয় তখন স্বাভাবিকভাবে যুদ্ধের কৌশলটার পরিবর্তন ঘটবে। কৌশলটার পরিবর্তন ঘটবে কিভাবে? এটা স্বাভাবিকভাবে চাওয়া যায়, জানি যে যুদ্ধ যদি এখন ইরান কি চায় যতটুকু জানা যায়, এবং ইরানের শাসক যেটা বলেছেন, বর্তমান যিনি দায়িত্বে আছেন, তিনি বলেছেন যে আমরা যুদ্ধটা দীর্ঘায়ু করতে চাই এবং যুদ্ধটাকে আমরা আর কোনো আবেদন শুনবো না, আমরা যুদ্ধবিরতি মানবো না, এগুলো শুনবো না। এবং একই কথা কিন্তু ট্রাম্পও বলেছে, তাহলে যুদ্ধবিরতি মানবো না, আলোচনা মাঠে ফয়সালা হবে। তাহলে কি চায় তারা প্রক্সি ওয়ারটাকে বিস্তৃত করতে চায় মধ্যপ্রাচ্য জুড়ে। তাদের যে ফ্রন্ট গুলো আছে, উইং গুলো আছে, আমরা হিজবুল্লাহ, হামাস, হুতি বা ইরাকে আছে, সিরিয়াতে আছে। সেটাও হিজবুল্লাহ হামাসের উপর আক্রমণ চালিয়ে, ইসরায়েল এবং আমেরিকা আক্রমণ চালিয়ে হিজবুল্লাহর, হামাসের যে প্রধানতম নেতা, তাদের সামরিক সক্ষমতাকে নষ্ট করে দেওয়া হয়েছে। হিজবুল্লাহকে আগে যে আমরা অবস্থায় দেখেছি, যে শক্তিতে দেখেছি, আমরা কিন্তু গত বেশ কিছুদিন থেকে সে অবস্থান আমরা দেখছি না। ফলে হিজবুল্লাহ দুই একটি আক্রমণের ঘটনা ঘটেছে এবার, মানে হিজবুল্লাহ আক্রমণ চালিয়েছে লেবাননে বা কোথাও আমেরিকান স্থাপনার উপরে। তাহলে হিজবুল্লাহ তো প্রক্সি শক্তি হিসেবে আসলে ইরানের পাশে দাঁড়িয়ে তেমন কিছু করতে পারছে না। সেটা আপনি খেয়াল করবেন যে যখন গাজা আক্রমণ করা হলো, দীর্ঘদিন ধরে লক্ষাধিক লোক মারা গেল, ওই সময় কিন্তু ইসরায়েলের একটা স্ট্র্যাটেজি, এই সুযোগে হামাসকেও তারা শেষ করবে, হিজবুল্লাহকেও শেষ করবে। সে সময় কিন্তু হিজবুল্লাহর সিরিজ অফ লিডার্সকে তারা হত্যা করেছে এবং হিজবুল্লাহর গুরুত্বপূর্ণ কাঠামো, শক্তি, সক্ষমতাকে তারা যথেষ্ট পঙ্গু করেছে, দুর্বল করেছে। এটা মানতে হবে। প্রথমত, এই যুদ্ধ শুরুর আগে ইরানের যে প্রক্সি ফ্রন্ট গুলো ছিল, সেগুলোর সাথে কিন্তু এক ধরনের সংঘাত, সম্পর্ক এবং তথ্য বিষয়গুলো কিন্তু ইসরায়েলের কাছে আছে। তাদের সেই ধরনের গোয়েন্দা সক্ষমতা আছে, সে তথ্যগুলো তারা সংগ্রহ করছে। এখন আপনি যেটা বলছেন, এখন সেটা বিভিন্ন কারণে হতে পারে। ইরান একটা ভিন্ন পরিস্থিতিতে আছে, তারা মধ্যপ্রাচ্য জুড়ে একটা যুদ্ধ যদি বিস্তৃত করতে পারে, যে কথাটা আপনি বললেন গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেক্ষেত্রে একটা চাপ তৈরি হতে পারে। কারণ পুরো মধ্যপ্রাচ্যের যদি অর্থনীতি, সামাজিক জীবন, রাজনৈতিক ক্ষেত্রগুলো অস্থিতিশীল হয়, অনিশ্চিত হয়, সবার জন্য একটা চাপ তৈরি হবে। এক হয় যুদ্ধে জড়িয়ে যাওয়া, সবাই মিলে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করে ইরানকে কাবু করা, দুর্বল করা, আত্মসমর্পণ করানো। সেটা যদি না হয়, ইরান যদি যুদ্ধটা ছোটখাটো আক্রমণ, বিভিন্ন বিচ্ছিন্ন আক্রমণ, তারপরে তারা বলছে ড্রোন আক্রমণ, সুইসাইড স্কোয়াড, এগুলো যদি ঢুকিয়ে দেয় বিভিন্ন শহরে, বিভিন্ন দেশে, সেটা একটা অস্থিতিশীল পরিস্থিতি। তখন দেশগুলোর মধ্যে একটা চাপ তৈরি হবে যে আসেন আমরা একটা কূটনৈতিক আলোচনার মাধ্যমে, সম্পর্ক বা সমঝোতার মাধ্যমে আমরা একটা বোঝাপড়া করি। এটা একটা চাপ তৈরি হবে। সেটা যদি না হয় তাহলে পরিস্থিতিটা কি? আমেরিকা কি? আমেরিকা তাহলে দীর্ঘমেয়াদী যুদ্ধের ক্ষেত্রে একটা পলিসি নিবে। ইতোমধ্যে আমরা জানতাম যে আমেরিকা পদাতিক বাহিনী তারা সেখানে মাঠে নামাবে কিনা, তারা স্থল সৈন্য সেখানে আসবে কিনা। ইতোমধ্যে আমরা দেখলাম যে ট্রাম্পের পক্ষ থেকে বলা হয়েছে তারা সেই সম্ভাবনাকেও নাকচ করছে। আপনি জানেন 2003 সালে যখন ইরাকে আক্রমণ হলো, তখন প্রথমে তারা সামরিক আক্রমণ করলো, তারা এয়ার স্ট্রাইক করেছিল, কিন্তু এয়ার স্ট্রাইকের মধ্যে তারা সীমাবদ্ধ থাকে। পরবর্তী তাদের পদাতিক বাহিনী সেখানে পাঠাতে হয়েছিল, পদাতিক বাহিনী সেখানে যে যুদ্ধ করে সেখানে সাদ্দাম হোসেনকে আত্মসমর্পণ করেছিল। একই ঘটনা ঘটেছে লিবিয়ার ক্ষেত্রেও। ইরানের ক্ষেত্রেও, ইরানের রেজিম চেঞ্জের ক্ষেত্রে
সেখানকার শাসন ক্ষমতা দখল করার ক্ষেত্রে তাদের পদাতিক বাহিনী সেখানে পাঠাতে হবে, এবং সেটা কতটুকু যুক্তিসঙ্গত বা বাস্তব বা আপনার সেখানকার ভৌগোলিক যে অবস্থান, ইরান একটা বিশাল দেশ, তার দুই দিকে আছে মরুভূমি এবং বিশাল পাহাড়, প্রাকৃতিক ভাবে তাদের একটা তারা সৌভাগ্য অর্জন করেছে তারা যে কোনো ধরনের যুদ্ধ মোকাবেলা করার ক্ষেত্রে, সেক্ষেত্রে টিকে থাকাটার একটা প্রশ্ন। এবং সেক্ষেত্রে প্রতিবেশী দেশগুলোর সাথে যদি যৌথভাবে তারা এই আক্রমণটা চালায়, সেক্ষেত্রে তাদেরও ক্ষতির শিকারটা মাথায় রাখতে হবে, সেটা কতদিন পর্যন্ত চলবে। এবং ব্যবসা বাণিজ্য শুধু আপনি একতরফা না, এটা ইরানেরও টিকে থাকার একটা প্রশ্ন আছে, যে তাদেরও অর্থ দরকার, তাদের অস্ত্রের দরকার, তাদের সামর্থ্য দরকার, খাবারের দরকার। তারা যদি পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তারাও কিন্তু এক ধরনের সংকটের মধ্যে থাকবে, বাধ্য হয়ে তাদের সাথে এক ধরনের সংযোগ তৈরি করতে হবে, এটা না হলে চলবে না। জি, আমরা আলোচনায় আছি, আমরা ছোট্ট একটু বিরতিতে হয়তো যাব, আর একটু প্রসঙ্গ আপনার কাছে শুনেই যাব। সেটি হচ্ছে যে আমেরিকা, আমরা দেখেছি যে এই ধরনের যুদ্ধ বা আক্রমণ চালিয়ে খুব বেশি সফলতা পায়নি অনেকগুলো দেশে। সর্বশেষ উদাহরণ হচ্ছে আফগানিস্তান, তাদেরকে মানে পাত্তারি গুটিয়ে কিন্তু চলে যেতে হচ্ছে, এবং দারুণভাবে সেখান থেকে নাজেহাল হয়ে তাদেরকে চলে যেতে হয়েছে। আমরা ইরাকেও দেখেছি যে সাদ্দাম হোসেনের বিরুদ্ধে যে ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশনের অভিযোগ তুলিয়ে তারা যে অভিযান চালিয়েছিল, সেখানেও কিন্তু ইরাকে টিকতে পারেনি, তাদের সফল হয়নি। তো সেক্ষেত্রে ইরানের মতো একটি জায়গায়, যেটি আপনি বলছেন যে তাদের রেজিলেন্স আছে, দীর্ঘদিনের তাদের একটা ঐতিহ্য আছে, তাদের সামরিক শক্তি আছে, 40 বছর ধরে একটি ধারায় তারা একটি দেশকে গড়ে তুলেছে, তাদের যে IRGC শক্তিশালী এটা মানে সংগঠন, সেখানে আসলে কতটা সফলতা আসবে, যদি যুদ্ধ কন্টিনিউ করে কতটা সফলতা আসতে পারে? সফলতা আসা না আসা নির্ভর করবে আপনাকে একটু তাদের পলিসিগুলো কিভাবে কাজ করছে, তাদের আক্রমণগুলো কিভাবে কাজ করছে, ভেতর থেকে তারা কিভাবে রেসপন্স পাচ্ছে, সেটার উপর নির্ভর করবে। আমরা 2-3-4 দিনের মধ্যে এই প্রশ্নের মীমাংসা আসাটা কঠিন। তাদের যেহেতু লক্ষ্য এবং টার্গেট শাসনের পরিবর্তন, তারা বিভিন্ন জায়গায় সেই ধরনের পরিবর্তন ঘটিয়েছে, সেটা আমরা দেখেছি। কিন্তু এখন সফলতা ব্যর্থতা নির্ভর করে, এটা একটা আপেক্ষিক বিষয় এক ধরনের। কারণ হচ্ছে যে তাদের ক্ষয়ক্ষতির পর তারা কিন্তু সেখানে কিছু সৈন্য পাঠায়, যুদ্ধ করে, কিন্তু আমেরিকার যে মূল ভূখণ্ড, সেই ভূখণ্ডে তাদের এখন আঘাত করে না। তাদের কিছুই একজন নাগরিকও মারা যায় না, একটা প্রতিষ্ঠানের আচরণ পড়ে না, সেই জিনিসগুলো ভিন্ন। এখন এখানে তাদের প্রধান টার্গেট এখন একটা হচ্ছে যে তারা পারমাণবিক অস্ত্রের যে বিষয়টা, যেটা অজুহাত তৈরি করলো, সেই পারমাণবিক অস্ত্র তারা তৈরি করবে না, সে কথা তারা আগেই বলে দিয়েছে এবং বারবারই তারা বলছে। এখন প্রশ্ন হচ্ছে শাসন কাঠামোর পরিবর্তন, যে ইরানের যে শাসন কাঠামো সেটা পরিবর্তন হবে কিনা, সেটা প্রশ্ন হচ্ছে। বাইরে থেকে সেটা এখান থেকে প্রথম হচ্ছে এয়ার স্ট্রাইকের মাধ্যমে সেই জিনিসটা নিশ্চিত করা কঠিন, সেটা অসম্ভব প্রায় এয়ার স্ট্রাইকের মাধ্যমে। সেই ক্ষেত্রে অবশ্যই তাদের ট্রাম্প বলেছে যে প্রয়োজনে স্থল অভিযান চালানো হবে। সেটা কিভাবে সম্ভব যে স্থল অভিযান, অর্থাৎ আমেরিকার সাথে বা ইসরায়েলের সাথে তো সীমান্ত ইরানের নেই, ফলে স্থল অভিযান কিভাবে চালাবে, বা এটা সম্ভব কিনা? ইরানের সাথে যাদের সাথে সীমানা আছে সেরকম কি কোনো দেশ বলেছে যে তারা, আমরা পাকিস্তানের কথা যদি বলি, পাকিস্তানে একটা বড় ধরনের তাদের সম্পর্ক আছে, এবং আমি আফগানিস্তানের এয়ার ডিফেন্স ফোর্সের একটা আমি দেখেছিলাম যে তারা সেখানে আমেরিকার সামরিক যান, আমেরিকার এয়ারফোর্স সেখানে মহড়া দিয়েছে ইরানের আকাশে। সেই তথ্যটা প্রকাশ করেছে হচ্ছে আফগান ডিফেন্স ফোর্স তাদের পেজে, আমি সে কথাটা উল্লেখ করেছি। তার মানে এখানে আফগানিস্তানের সাথে পাকিস্তানের যে একটা যুদ্ধ, সেখানে একটা সমীকরণ আছে আমার ধারণা। কারণটা হচ্ছে যে আফগানিস্তানের সাথেও আবার ইরানের একটা সম্পর্ক আছে বা সংযোগের কারণ আছে। সেক্ষেত্রে পাকিস্তান এবং আফগানিস্তান তাদের যুদ্ধে ব্যস্ত থাকা একটা ভিন্ন কারণ হতে পারে। সেক্ষেত্রে তারা যে কোনো ভাবে তাদের পাকিস্তান একটা বড় জায়গা আছে এবং তার প্রতিবেশী অন্য দেশগুলো আছে, সেক্ষেত্রে তারা তাদের সাথে চেষ্টা করবে সেখানে পদাতিক বাহিনী পাঠিয়ে সেভাবে, বা আপনি এয়ার স্ট্রাইকের মাধ্যমে তারা স্পেস তৈরি করে সেখানে ঢুকতে পারে। আমি এটার সামরিক বিশেষজ্ঞ না, হয়তো এই বিষয়ে ভালো বলতে পারবো না, যারা সামরিক বিশেষজ্ঞ সে কথাটা তারা ভালো বলতে পারবে। কিন্তু যেহেতু তারা বলেছে এবং তাদের সে অবস্থা বাস্তবতা আছে এবং তারা সেটা করতে পারে এই শর্তে যে সেখানে যদি মনে করে যে শাসন কাঠামোকে নিয়ন্ত্রণ করার দরকার, তাদের এটা পরিবর্তন করা দরকার, সেই ক্ষেত্রে তারা সেটা করবে বা করার চেষ্টা করতে পারবে কিনা সেটা হচ্ছে পরের প্রশ্ন।